দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো ত্বকের সৌন্দর্যে অ্যাস্থেটিক চিকিৎসা, যেটি এখন খুবই পপুলার বা বিখ্যাত হয়েছে এই অ্যাস্থেটিক চিকিৎসা, সে বিষয়টি নিয়ে, এবং পাশাপাশি কথা বলবো যৌন অক্ষমতা বা বিভিন্ন রোগ নিয়ে। যে বিষয়গুলো নিয়ে মানুষ একদমই কথা বলতে চায় না, সেই বিষয়গুলোই আজকে সামনে নিয়ে আসবো আমাদের আজকে আয়োজনে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী প্রাণ, সিনিয়র ক্লিনিক্যাল অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড লেজার সার্জারি স্পেশালিস্ট, আসগর আলী হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী, প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমাদের আজকের আয়োজনে আমরা মোটামুটি দুটো পার্ট রেখেছি। আমি শুরুতেই বলছিলাম যে ত্বকের সৌন্দর্য অ্যাস্থেটিক চিকিৎসা এবং পাশাপাশি যৌন অক্ষমতা বা যৌন রোগের যে বিভিন্ন পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে। এবং আমরা জানি ডার্মাটোলজিস্টরা এই চিকিৎসা করেন, এবং অনেকেই কিন্তু জানেন না যে যৌন রোগ বা যৌন অক্ষমতার চিকিৎসা কারা করেন। সেটা আমি শুরুতেই জানিয়ে দিতে চাই যে এগুলোর মূলত চিকিৎসাটা ডার্মাটোলজিস্টরা করেন। ত্বকের সৌন্দর্য দিয়ে শুরু করব। সবাই সুন্দর হতে চায় আমি জানি, এবং আমি নিজেও চাই। তো সেই ক্ষেত্রে শুরুতেই জানতে চাওয়া যে এখন অ্যাস্থেটিক চিকিৎসাটা কিন্তু খুবই পপুলার হয়েছে, এবং সবাই মোটামুটি জানে অ্যাস্থেটিক চিকিৎসা, যারা সচেতন যে অ্যাস্থেটিক চিকিৎসা করার মাধ্যমে সৌন্দর্য এনহ্যান্স করা যায় বা বাড়ানো যায়। একটু শুনবো আসলে এই অ্যাস্থেটিক চিকিৎসার মানে কি এবং এর মাধ্যমে কি কি আপনারা দিচ্ছেন, এবং এর অনেকগুলো পার্ট রয়েছে। আমি পার্ট বাই পার্ট আপনার কাছে শুনবো। অ্যাস্থেটিক চিকিৎসাটা ডার্মাটোলজিতে মূলত বিগত 20 ইয়ার্স যাবৎ খুব ফ্লারিশ করেছে। যেরকম আগে ডার্মাটোলজিতে আমাদের অপশনস খুব কম ছিল, কারণ আপনারা হয়তো জানেন যে চর্মরোগগুলো ম্যাক্সিমামই ক্রনিক, যেগুলো হচ্ছে লাগাতার, যেটা হচ্ছে ঘুরে ফিরে আসতে থাকে, এবং কিছু ড্যামেজ যেরকম সেগুলোকে আর রিপেয়ার করা যেত না। তো দেখা যাচ্ছে যে অ্যাস্থেটিক্সের যে মেইন বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফেসের যে ত্বকটা, সেই ফেসের ত্বকে উঠতি বয়সে অনেক যুবক যুবতীদের স্কিনে ব্রন বা অ্যাকনি যেটাকে আমরা বলি, সেটার কারণে তারা অনেক বেশি টেন্স হয়ে বেশ কিছু ভুল স্টেপস নেয়, এবং সেই ভুল স্টেপসের কারণে তাদের দেখা যাচ্ছে যে একটা পার্মানেন্ট ক্ষত ফেসে থেকে যায়, দাগ থেকে যায়, গর্ত থেকে যায়। তো বর্তমানে অ্যাস্থেটিক্স চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু ওইটা প্রায় 80 থেকে 90% রিকভার করতে পারছি। আবার কিছু আছে যেরকম ব্রনেরই অ্যাক্টেরই যেরকম চিকিৎসাগুলো দেখা যাচ্ছে অনেক দিন নেওয়ার পরেও সেটা ঘুরে ফিরে আসতেই থাকে, পেশেন্ট কোনোভাবে স্যাটিসফাইড হতে পারছে না। তো সেই ক্ষেত্রে অ্যাস্থেটিক চিকিৎসায় আমরা খুব ফাস্ট পেশেন্টের সেই আরোগ্যটা ব্রণ থেকে বের করে আনা, যেটা আপনি বুঝতে পারছেন যে যদি একটা স্কার হয়ে যায় একটা ইয়ংস্টারের জন্য, কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্য কিন্তু এটা একটা মেন্টাল ট্রমাই হয়ে যায়, কারণ সে যতবার নিজেকে আয়নাতে দেখে সে খুব মানে ডিপ্রেসড ফিল করে। তো বর্তমানে অ্যাস্থেটিক্সের বেশ কিছু যেরকম লেজার, তারপরে কেমিক্যাল দিয়ে আমরা যে পিলগুলো করি, সেই কেমিক্যাল পিল তারপরে লেজারের মাধ্যমে আমরা সেগুলো থেকে তাদেরকে অনেকখানি বের করে আনতে পারতেছি। তারপরে আরেকটা যেটা হয় যেটা হচ্ছে যে জন্মদাগ যদি শরীরের কোথাও থাকে সেটা হয়তো আমরা ইগনোর করতে পারি, কিন্তু যদি ওটা ফেসে হয় এবং সেটা জন্মদাগের মধ্যে কিছু কিছু দাগ থাকে যেগুলো হেয়ারি, সেখান থেকে চুল বের হয় এবং খুব ঘন চুল বের হয়। আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি। আমারই একটা জুনিয়র ফেলো ডক্টর, ফিমেল, তার এই অবস্থায় ছিল এবং সে হতাশ ছিল, এবং দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি থেকে বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছিল, বাট শি কুডন্ট মেক ইট, হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা এটা আমি আরও 15 বছর আগের কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ডার্মাটো অ্যাস্থেটিক্সের মাধ্যমে আমাদের কিউ সুইচ লেজার তখন মাত্র ফিল্ডে আসছে, এটা এখন অনেক উন্নত হয়ে গেছে বিগত 10 ইয়ার্সে। তো সেটা রিমুভ করা গিয়েছিল প্রায় 90%, মানে 90%ই চলে গিয়েছিল, এবং হেয়ারও রিমুভ হয়ে গিয়েছিল। তো অ্যান্ড তার লাইফ কিন্তু একটা ছন্দে ব্যাক করে যায়, তার বিয়ে হয়। তো এটা কিন্তু একটা মানুষের লাইফ চেঞ্জিং ইভেন্ট হয়ে গেল। তার ফেসের যে কালো দাগ এবং হচ্ছে প্রচুর চুল, ঘন চুল, সেটা রিমুভ করে দেওয়াতে শি কুড গেট ম্যারিড। অনেকেই আছে যে বিভিন্ন পার্লারে গিয়ে সৌন্দর্যের সেবা নিচ্ছে, এবং আমি এমনও দেখছি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দেখছি যে পার্লারে লেজার করা হচ্ছে,
পার্লারে হেয়ার রিমুভিং যেই প্রসিডিউরগুলো আছে সেগুলো করা হচ্ছে বিভিন্ন লেজারের মাধ্যমে। এই বিষয়টা নিয়ে একটু শুনবো, এটা কতটা আসলে সেফ বা এটার মধ্যে কোনো ইথিক্যাল ইস্যু আছে কিনা? এটা আসলে মানুষের অ্যাওয়ারনেসের জন্য খুবই দরকারি একটি কোয়েশ্চেন। সেটা হচ্ছে প্রথমত এটা ইথিক্যাল ইস্যুতে এক কথা বলতে গেলে আনইথিক্যাল। বিকজ যখনই আপনি একটা প্রসিডিউরে যাচ্ছেন যেটা এফডিএ অ্যাপ্রুভড হতে হবে, যেখানে আপনার স্টাডি দরকার, যেখানে অনেক থিসিস স্টাডি করার পরে যখন এগুলো অ্যাপ্রুভড হয়, তখন গিয়ে এটার সাইড এফেক্টস এবং কতটুক আমি যেতে পারবো এই জিনিসগুলা চর্চা করার পরে একজন ডার্মাটোলজিস্টকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে মাস্ট। সে কিন্তু জাস্ট পোস্ট গ্র্যাজুয়েশন ছাড়া কেউ কিন্তু ডার্মাটোলজিস্ট না। তো সেই উচ্চশিক্ষা মানে আমরা যেখানে একজন ডক্টর যিনি এমবিবিএস, তাকে আমরা যেখানে ডার্মাটোলজিস্ট বলতে চাচ্ছি না, সেখানে আপনি চিন্তা করেন একজন এমবিবিএস ডক্টর কিন্তু অনেক জানে, তাদেরকে অনেক স্টাডি করতে হয়, তারপরে কিন্তু দে আর নট, তারা কিন্তু এথিক্যাল না এই প্রশ্নে। যদি সে অ্যাস্থেটিক্স করতে চায় তাকে ট্রেনিংয়ে যেতে হবে, হ্যাঁ ডিগ্রি করার দরকার নেই, তার যদি ট্রেনিং থাকে, অথেন্টিক ট্রেনিং থাকে এবং সে যদি স্কিনের ফিজিওলজি বুঝে, কেমিস্ট্রি বুঝে, তাহলে সে ওরকম অথেন্টিক ট্রেনিংয়ের মাধ্যমে সে করতে পারে। কিন্তু অবশ্যই পার্লারে যেইভাবে হচ্ছে অ্যাস্থেটিক্স সেটা আনএথিক্যাল, এবং সেখানে যদি কারো ড্যামেজ হয়, এটা বাংলাদেশ বলেই তারা পার পেয়ে যাচ্ছে হয়তো বা বাংলাদেশ বলেই তারা করতে পারছে, কারণ অ্যাস্থেটিক্সের কিন্তু অনেক ব্যাপার আছে যে আমি কোন অথেন্টিক মেশিনগুলোকে চুজ করব, অথেন্টিক কেমিক্যালগুলোকে চুজ করব, সেটার কিন্তু বেশ কিছু, যেরকম আমি যদি সোজা বাংলায় বলি যে ভালো খাবার ভেজাল খাবার, এটা চিনতে হবে তো আগে। বা কেউ যদি ভেজাল খাবারকে ভালো খাবার বলে চালা দেয়, এটাও কিন্তু একটা আনএথিক্যাল কাজ। ঠিক সেরকমভাবে আমি যদি সেই মানে ওরকম কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যে মেশিনগুলো ইউজ করা হচ্ছে তার কোয়ালিটি কীরকম, এবং যারা ইউজ করছে তাদেরকে সেটা সম্পর্কে কোনো ট্রেনিং আছে কিনা, এবং তারা এই ট্রেনিং নেওয়ার যোগ্য কিনা। কারণ প্রত্যেকটা ট্রেনিংয়ের কিন্তু একটা রিকোয়ারমেন্টস থাকে, যে আমি এই সাবজেক্টে ট্রেনিং করতে চাই, তাহলে আমার রিকোয়ারমেন্ট, যেরকম এমবিবিএস একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। তো সো ডেফিনেটলি বাংলাদেশে এটা যেটা হচ্ছে এটা আনএথিক্যাল হচ্ছে, এবং এটা খুবই ভয়ঙ্কর যে এটা ড্যামেজ যদি হয় সেটাকে পরবর্তীতে উতরানো একটা, তখন তারা যদি ডার্মাটোলজিস্টদের কাছেও আসে, আমরা কিন্তু সেটা থেকে উতরাতে পারি না। এরকম প্রচুর ফেস করি যারা হচ্ছে পার্লারে গিয়ে অনেক বেশি ড্যামেজড হয়ে আসে, তারপরে তারা আমাদের কাছে এক্সপেক্ট করে যে আমরা যাতে সেটা তাকে ভালো করে দেই বা কিওর করে দেই। তো তখন আমাদের বলতে বাধ্যই হতে হয় যে আপনি কেনই বা গেছিলেন, আপনার তো জানা উচিত যে কোন সেক্টর কার। বিউটিফিকেশন ঠিক আছে, সুপারফিশিয়াল যা ওরা করতেছে সেটা ঠিক আছে, কিন্তু যখনই আপনি একটা ডিপ কাজ করবেন, একটা মেসার কাজ করবেন, একটা হেয়ারের কাজ করবেন, এগুলো তো ডেফিনেটলি উচিত না। জি, তার মানে আসলে মানুষের সচেতনতা একটা বড় বিষয়। এবং আমি এক্ষেত্রে একটু অ্যাড করতে চাই, এই যে বিভিন্ন মেশিন পার্লারে তারা নিচ্ছে, লেজারের আমি দেখেছি লেজারের মেশিন বা প্রসিডিউর করার মেশিন, সেখানেও আমার মনে হয় কিছুটা নজরদারির প্রয়োজন রয়েছে যে এগুলো কিভাবে তাদের কাছে যায়। যেমন আমি যদি বলি উদাহরণ দিয়ে, যে ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসাউন্ড মেশিন, এগুলো তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না। তেমনি একজন ডার্মাটোলজিস্ট যেভাবে তিনি লেজার করছেন বা প্রসিডিউর করছেন যে মেশিনের মাধ্যমে, সেটা তো অন্য কোথাও যাওয়া আসলে নজরদারির বিষয়। অবশ্যই নজরদারির বিষয়, এবং সেখানে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা এখন একটা জনসমস্যাতে পরিণত হতে যাচ্ছে। কারণ খুব সহজেই টাকা ইনকাম করার জন্য তারা যে কাজটা করছে, যেরকম মেশিনের যে মেশিনগুলো আসে, আমরা জানি যে একটা অথেন্টিক লেজার মেশিন কখনোই 25 লাখ থেকে 30 লাখের নিচে না, কিন্তু আমি এটুক জানি যে তারা 3-4 লাখ 5 লাখের মধ্যে হয়তো পুরাতন মেশিনগুলো কালেক্ট করছে, অথবা যেই মেশিনগুলোর কোনো যোগ্যতা নেই, আমি কোনো কান্ট্রির নাম ইউজ করতে চাচ্ছি না, যেই মেশিনগুলোর আসলে 3-4 লাখ টাকায় যদি নিউ মেশিন পাওয়া যায়, যেটা অরিজিনাল মেশিন 25 লাখ 30 লাখ, তা
আপনি সহজেই অনুমান করতে পারেন যে ওটার কোয়ালিটি কি হবে। জি, এবং এটা একজন মানুষের ডার্মাটোলজিক্যাল মানে স্কিন বা হেয়ার আপনি যেটাই বলছেন একটা পার্মানেন্ট ড্যামেজ দিচ্ছে তার লাইফে, যেটা নিয়ে হয়তো তাকে সারা জীবন ভুগতে হচ্ছে সেই Definitely. ড্যামেজটি নিয়ে। অনেক ধন্যবাদ এই সচেতনতামূলক কথাগুলো দিয়ে আজকের আয়োজন আসলে শুরু করার জন্য। Thank you. এবার চলে যাব একটু চিকিৎসার বিষয়ে। আপনি একটি কথা বলছিলেন যে হেয়ার রিমুভাল যে প্রসেস সেটা দিয়ে আমি শুরু করতে চাই। জি। অনেকেই বলেন যে 100% হয় না, বা এটার কোনো প্রিকশন মানে ফলো আপ রয়েছে কিনা, যে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার পরে সেটা আবার ফলো আপ করতে হয় কিনা? ইউ আর রাইট, অনেক ক্ষেত্রে হয় না, বা বলতে পারেন যে এখানে একটা রেশিওর ব্যাপার আছে, কারণ আনওয়ান্টেড হেয়ারের কজটাকে বুঝতে হবে। যে যদি সেটা হরমোনাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, যে তার হরমোনাল বা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেমের কারণে আসছে, তাহলে সে যদি ওইটাকে ঠিক না করে তাহলে তার আসতেই থাকবে। আবার যেটা হচ্ছে ইডিওপ্যাথিক বা জেনেটিক্যাল, সেটা একটা সার্টেন টাইমের পরে কিছু আসতে পারে। তো আমরা জানি যে সব চিকিৎসার সব কিছুরই কিন্তু কিউরেটিভের পরে মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে। তো আপনি যখন একটা জায়গা থেকে ইমপ্রুভ করবেন, তাহলে আপনার কিন্তু একটা ফলো আপ প্রয়োজন, যে হ্যাঁ এটা, কারণ এটা তো একদম চুলচেরা কোনো গ্যারান্টেড কোনো কিছু নাই যে হ্যাঁ আপনার এত দিনের মধ্যে সব হেয়ার চলে যাবে। এটা হচ্ছে অবজার্ভ করার বিষয়, যে তার কি এমন দেখা গেল যে তার কজ ছিল জেনেটিক বা ইডিওপ্যাথিক হেয়ারের, কিন্তু পরবর্তীতে সে একটা হরমোনাল কিছু ইন কোর্স অফ টাইম ডেভেলপ করতেই পারে সময়ের সাথে। তো তখন আবার আসলো, তখন সে যদি ওই চিকিৎসাটাকে ফেলিউর মনে করে, তাহলে এটা রাইট হবে না। কারণ ওই সময়ের ওই চিকিৎসাটা অ্যাচিভ করা হয়েছিল যে তার হেয়ার সব চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে কোনো কজের জন্য যদি এটা আবার ব্যাক করে, সেটাকে সর্ট আউট করতে হবে, সেটাকে খুঁজে বের করতে হবে। জি, আমি আরও এই অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরছি। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছি ত্বকের সৌন্দর্য চিকিৎসা, অ্যাস্থেটিকের ভূমিকা এবং যৌন দুর্বলতা বা যৌন রোগ এই বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী প্রাণ। তিনি একজন সিনিয়র ক্লিনিক্যাল অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড লেজার সার্জারি স্পেশালিস্ট, আসগর আলী হাসপাতালে কর্মরত রয়েছেন। আমি বিরতির আগে আপনার কাছে শুনছিলাম লেজারের মাধ্যমে যেটা আনওয়ান্টেড হেয়ার সেটা রিমুভাল নিয়ে। একটু অ্যাস্থেটিকের অন্যান্য বিষয়গুলো নিয়ে জানবো। এখন বিউটিফিকেশনের জন্য অনেক কিছুই করছে, আপনাদের সেন্টারে আসলে আপনি এখন কি কি সার্ভিস দিচ্ছেন? আমাদের সেন্টারে আমরা হচ্ছে প্রায় যে কয়েকটা বলেছি, লেজার, কেমিক্যাল পিল, এবং আপনি জানেন যে যদিও এটা হচ্ছে আন্ডার এক্সপেরিমেন্ট, তবে আমরা যে হেয়ার, যাদের ছেলেদের অনেকের চুল চলে যায়, সেটাও এখন হচ্ছে আমরা পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে প্লাজমা রিচ প্রোটিন যেটাকে বলে, প্লাজমা রিচ প্লাটিলেট, সেটা দিয়ে আমরা হচ্ছে অনেকের ক্ষেত্রে চুল যাদের বয়সটা কম, 30 থেকে 40 নিচে আছে, তাদেরকে আমরা কিন্তু হেয়ার আনার চলে আসতেছে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটাতে একটা সময় সবাই খুব ডিপ্রেসড হয়ে যেত যে আমার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে। তো এই কাজটাও আমরা করছি, কারণ আমি একটু বলে নেই, যদিও এটা এফডিএ অ্যাপ্রুভড না, তারপর আমরা কেন করছি, কারণ হচ্ছে যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি পেশেন্টের ব্লাড থেকেই তারই প্লাটিলেট, তারই প্রোটিন নিয়ে তারই মাথায় ইনজেক্ট করে দিচ্ছি, যেটাকে বাইরের থেকে কিছু করতে হচ্ছে না। তো যার কারণে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বলতে পারেন যে এটার কোনো ক্ষতি নেই, বাট কেউ যদি বলে যে আমার সেইভাবে উপকার হলো না, ওইটা আমি মানতে রাজি আছি, যে তার যেই মাত্রায় চুল আসা উচিত ছিল হয়তো সেই মাত্রায় আসেনি, কিন্তু আসে। আবার প্রত্যেকটা কাজেরই কিন্তু ফেলিউর রেট থাকে। হয়তো আজ থেকে অদূর ভবিষ্যতে এটাও আমাদের অ্যাস্থেটিক্সে অনেক ভালোভাবে অ্যাড হয়ে যাবে, মানে এফডিএ অ্যাপ্রুভড হবে, বাট এটার মাধ্যমে আমরা এখন অনেক পেশেন্টকেই আমরা সার্ভিস দিতে পারছি। ইভেন ফেসের যে গর্ত, সেটা তো মাইক্রোনিডলিংয়ে আমরা কিন্তু এই প্লাজমা, পেশেন্টের প্লাজমা ইউজ করে অনেক ভালো তাদের ড্যামেজ কন্ট্রোলটাকে, কারণ তারই বডির প্রোটিন, তারই বডির প্লাটিলেট যখন তার ফেসে
কাজ করে, তখন সেটাতে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে আমরা তার এই যে ড্যামেজগুলা, গর্ত বা বিভিন্ন ইনজুরি মার্ক, সেগুলোকে ওভারকাম করতে পারতেছি, মেজটা ওভারকাম করতে পারতেছি। তো আর এছাড়া আমাদের আজগরাতে আমরা সব ধরনের অ্যাস্থেটিক্সই যেগুলো FDA অ্যাপ্রুভড, কিছু অনেক কিছু এখন এক্সপেরিমেন্টাল আছে, সেগুলো আমরা এখন করছি না, যেরকম ত্বক ফর্সা করা, গ্লুটাথিয়ন, এগুলো যে বিভিন্ন জায়গায়, ইভেন আমি শুনছি যে পার্লারেও এখন গ্লুটাথিয়ন দেওয়া হচ্ছে, যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কারণ গ্লুটাথিয়ন দিয়ে আপনি একজন মানুষকে ফর্সা করতেছেন, একজন তার ন্যাচারাল কালারকে চেঞ্জ করার চেষ্টা করতেছেন। এটা ভবিষ্যতে কি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসবে বা অন্য কোনো ডিজিজকে ট্রিগার আপ করবে কিনা, এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তো এটা যতক্ষণ পর্যন্ত FDA অ্যাপ্রুভড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এটা ইন জেনারেল প্র্যাকটিস করাটা উচিত না, যার কারণে আমরা এটা করি না। অনেক সেন্টারও হয়তো করছে গ্লুটাথিয়নের মাধ্যমে ফর্সা, কারণ অনেক মেয়ের এটা একটা মানে ন্যাগিং থাকে যে আমাকে ফর্সা হতেই হবে। তো দ্যাটস দ্য পয়েন্ট। যে আর হচ্ছে আমাদের লেজারের যেরকম CO2 লেজার, ফ্র্যাকশনাল লেজার, তারপরে হচ্ছে আমরা ইলেকট্রো কেমিক্যালের যতগুলো, যে আমি বললাম ফেনল পিল, যেটা দিয়ে আমরা এখন মেসটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারছি, এটাও এখন আজগরালিতে চলে আসছে। এই ফেনল পিলের মাধ্যমে আমরা অনেকেরই এই মেস্তার যে সমস্যাটা, যেটা বারবার ঘুরে ফিরে আসে, আমরা অনেক ট্রাই করি, আমরাও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, বাট ফেনল পিলের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট প্রায় 90% রিকভার করে এবং অনেক লম্বা সময় তার এই মেস্তাটা আসে না, আর আসলেও খুব হালকাভাবে আসে, ওইটাকে আমরা ফলো আপ ট্রিটমেন্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। জি, যেহেতু বিভিন্ন চিকিৎসার কথা বলছেন এবং মেস্তার একটি সুন্দর ইনফরমেশন আপনি দিয়েছেন যে যার মাধ্যমে রিমুভ করা যায়, একটু পাশাপাশি একনি স্কার নিয়ে শুনবো। অনেকের অনেক ওল্ড স্কার থাকে বা একটা জায়গা এত বেশি কালচে হয়ে গেছে বা পিগমেন্টেশন বা যেটাই বলি আমরা, যে একনি বারবার একই জায়গায় একনি হচ্ছে এবং বারবার ওই জায়গাটাতেই তার একটা স্পট হচ্ছে, সেটা আসলে রিমুভের কোনো উপায় রয়েছে কিনা? হ্যাঁ, সেটাতে হচ্ছে 100-এ 100 তো আমি আগে বলেছি যে যখনই একটা স্কার হয়, একটা জায়গায় গর্ত হয়ে যায়, কেউ যদি এটা এক্সপেক্ট করে আমি অ্যাজ বিফোর 100-এ 100 হবে, এটা আসলে পসিবল না উইদাউট প্লাস্টিক সার্জারি। কিন্তু যদি আমি প্রসিডিউর অ্যাস্থেটিকের মাধ্যমে আমরা এটা 80% গোল অ্যাচিভ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে গর্তগুলো হয়ে যায় সেখানে মানে গর্তের মান বুঝে ফ্র্যাকশনাল লেজার আছে, তারপর হচ্ছে আমরা মাইক্রো নিডলিং করে, ওই যেটা বললাম প্লাজমা দিয়ে মাইক্রো নিডলিং করে আমরা স্কারকে অনেকখানি বেটার করতে পারি। কিছু ফিলার বা ফিলারের স্টিমুলেন্ট পাওয়া যায় এখন বাংলাদেশে, যেটা অথেন্টিক, সেগুলোও যদি আমরা ওইখানে দিয়ে দিই, তো দেখা যাচ্ছে তার যে ন্যাচারালভাবে যে কোলাজেনটা বা ফ্যাটটা এখানে নষ্ট হয়ে গেছে, সেটা আবার তৈরি হয়। তো সেটার মাধ্যমে আমরা এই স্কার মার্কগুলোকে, এবং পাশাপাশি যদি হাইপার পিগমেন্টেশন থাকে বা কালো দাগ থাকে, সেটাও রিমুভ হচ্ছে, কারণ মাইক্রোনিডলিং এ এটা, তারপরে কেমিক্যাল পিলের মাধ্যমে স্কার রিমুভ, মানে স্কারকে অনেকখানি বেটার করা যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার পিগমেন্টেশন, কালো যে দাগগুলো চলে আসে, সেটা আমরা বিভিন্ন স্ট্রেংথের কেমিক্যাল পিলের মাধ্যমে এটা মানে ঠিক করতে পারি বা উন্নতি করতে পারি। জি, এবার যে বিষয়টি নিয়ে যাব আমাদের আজকের টপিকের আরো একটি বিষয়, যেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন দুর্বলতা। সে বিষয়টি নিয়ে একটু শুনবো। আসলে এই বিষয়টি নিয়ে আমাদের দেশের মানুষ বা আমরা যদি বলি সামাজিক প্রেক্ষাপটে কেউই আসলে অতটা কথা বলতে চায় না, এবং কারো সমস্যা থাকলে সে বুঝতেও পারে না যে আসলে কোথায় গিয়ে সে চিকিৎসা নিবে বা আদৌ যাবে কিনা, একটা লজ্জাবোধ হয়তো কাজ করে। সে বিষয়টি নিয়ে জানবো আসলে আপনারা কি ধরনের রোগী পান এই ক্ষেত্রে, এবং একটু আমার প্রশ্ন যে আপনারা কি মেয়ে রোগীদেরও চিকিৎসা করেন কিনা ছেলেদের পাশাপাশি? প্রথমে বলেছিলেন যে যৌন দুর্বলতার চিকিৎসাটা শুধুমাত্র ডার্মাটোলজিস্টরা করে, এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আর লাস্ট টপিকটা যেটা, হ্যাঁ, ফিমেল যে দুর্বলতা, সেটা অ্যাকচুয়ালি সেটা খুবই কম, রেয়ার, আর সেই দুর্বলতাটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় অথবা সাইকোলজিক্যাল। তো সেই ক্ষেত্রে আমাদের থেকে বেটার হচ্ছে যে যদি গাইনোকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট করে, বা তার এন্ডোক্রাইন রিলেটেড কোনো প্রবলেম, মানে হরমোন। তো
যৌন দুর্বলতার যে ব্যাপারটা, টু বি অনেস্ট, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কখনোই একটা একটু হিউমারাস একটা কথা বলি, সেটা হচ্ছে যে ছোটবেলায় আমার খুব প্রিয় একটা গান ছিল মাকসুদ ভাইয়ের, সেটা হচ্ছে মৌসুমি কারে ভালোবাসো তুমি। তো ঠিক সেরকমভাবে এটা যে আসলে কার কোর্টে এই বলটা, এটা নিয়ে পেশেন্টরাও কনফিউজ থাকে। তো আমি এইটা বলতে চাই, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি, যে আমাকে শুধুমাত্র আমি ডার্মাটোলজিস্ট বলেই আমি এটা ক্লেম করব, নো। তার যে কোনো বিশেষজ্ঞ, যেহেতু আমরা বিশেষজ্ঞ হওয়ার আগে আমাদেরকে সব সাবজেক্টেই পড়তে হয়, মেডিসিন হোক, তো সো তার ব্যাকগ্রাউন্ডটাকে খুঁজে বের করতে হবে যে তার কারণটা কি। এইজ বেসিসে কারণ কিন্তু বিভিন্ন। আমাদের ইয়ংস্টাররা এক কারণে মানে সমস্যায় ভোগে, মিড লাইফ ক্রাইসিসে যারা থাকে তারা এক ধরনের সমস্যায় ভোগে, আবার যারা ওল্ড এজ তারা এক ধরনের সমস্যায় ভোগে। তো এইজ বেসিস, কোমরবিডিটি বেসিস, এই জিনিসটাকে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচে গিয়ে তখন এটার থেকে ইমপ্রুভমেন্ট সম্ভব। তো যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এডুকেশন লেভেলে সেক্স এডুকেশনটা নাই। আমাদের সামাজিক প্রেক্ষাপটের কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমাদের যে পড়ালেখা সেটাতে সেক্স এডুকেশন নাই বলে ইয়ংস্টাররা অনেক বেশি কনফিউজ থাকে। তারা তাদের লাইফের কিছু ইভেন্টকে তারা তাদের দুর্বলতা মনে করে, এবং কন্টিনিউয়াস আশেপাশে যারা কিছু অসৎ ব্যক্তি থাকে তারা এমনভাবে কিছু কনভার্স করে যে তার নর্মাল ইভেন্টটাকে সে অ্যাবনর্মাল মনে করা শুরু করে এবং সে নিজেকে একজন যৌন রোগী ভাবে। তো এটা কাউন্সিলিংয়ের মাধ্যমে, আবার বলি যে এখানে সাইকিয়াট্রিস্টের কাজ আছে। কারো কারো হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ থাকে, সেটা অ্যাবসলিউটলি আমাদের আন্ডারে আসে, কারণ কন্টাজিয়াস ডিজিজের অনেকগুলো স্টেপে দুর্বলতা থাকে। অনেকে জানে না যে তার একটা কন্টাজিয়াস ডিজিজ আছে, তার বিভিন্ন ব্যাড হ্যাবিটের কারণে সে কন্টাজিয়াস ডিজিজ সে অ্যাকোয়ার করতে পারে, তখন এটা আমাদের মধ্যে আসে। কারো হচ্ছে এন্ডোক্রাইন মানে হরমোন রিলেটেড প্রবলেম থাকে, কারো কোমরবিডিটিস থাকে, যেরকম হার্টের দুর্বলতা, প্রেশার, হ্যাঁ, তারপর হচ্ছে কার্ডিয়াক ইভেন্টস। তো এখন একজন যে দুর্বলতা বোধ করতেছে তাকে সে ধরেই নেয় যে তার প্রাইভেট পার্টের প্রবলেম, কিন্তু প্রাইভেট পার্টের প্রবলেম এটা নাও হতে পারে। তার হয়তো একটা আপকামিং ইভেন্ট আসতেছে, তার ডায়াবেটিস হয়ে গেছে, যেটা সে অনেকদিন নোটিস করে নাই। আপনি জানেন যে ডায়াবেটিসে নার্ভ এবং রক্তনালী দুইটাই সমানভাবে ড্যামেজড হয়, এবং এই অনেক দিন ধরে তার ডায়াবেটিস আছে। তাহলে তাকে যদি এখান থেকে মানে বের করে আনতে হয়, তো ডেফিনেটলি আমাকে একজন এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প লাগবে। তো আমি এই জন্যই বলছি এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি প্রত্যেককে এটা বুঝতে হবে যে সে যে কোনো একজন বিশেষজ্ঞর কাছে যাক, কিন্তু সে যদি সততার সাথে তার কারণটা খুঁজে বের করে, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং আমাদের যেই রোগীরা বিভিন্ন জায়গায় অসৎ ব্যক্তিদের পাল্লায় পড়ে যাচ্ছে, সেখান থেকে বের করে আনা সম্ভব। জি, এবং ওই বিষয়টি নিয়ে আমি আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ত্বকের সৌন্দর্য চিকিৎসায় অ্যাস্থেটিক চিকিৎসার ভূমিকা এবং পাশাপাশি যৌন অক্ষমতা বা সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে। এবং আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী প্রাণ। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার রিয়াদ সিদ্দিকী আপনার কাছে। বিরতির আগে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আপনি বলছিলেন, এবং আপনি বলছিলেন এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশনে যেতে হয়, বা রোগীকে কারণ আইডেন্টিফাই করতে হয় একজন চিকিৎসকের, যে কি কারণে তার এই ডিসফাংশন হচ্ছে। এবং আপনি পাশাপাশি বলছেন যে অনেক সময় কিছু অপচিকিৎসা নিচ্ছে, বিভিন্ন অসৎ ব্যক্তির পাল্লায় পড়ে আমাদের রোগীরা এই অপচিকিৎসা নিচ্ছে। সেই অপচিকিৎসা নিয়ে একটু শুনবো, যে এই যে বিভিন্ন ধরনের অপচিকিৎসা, বা কেউ কেউ মনে করছে কিছু ওষুধ খেলেই আমি হয়তো যৌন ক্ষমতাটা ফিরে পাবো, সেগুলোর কোনো আসলে সাইড ইফেক্ট রয়েছে কিনা, এবং এই বিষয়ে রোগীদের কতটা সচেতন হওয়া প্রয়োজন, এবং চিকিৎসা করলে এই সেক্সুয়াল ডিসফাংশন ভালো হয় কিনা। অনেকে কিন্তু মনে করেন যে এটা চিকিৎসা করলেও হয়তো ভালো হয় না।
অনেক প্রয়োজনীয় এবং খুব কঠিন একটা কোয়েশ্চেন হলো। তো এটা যদি সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে সেটা ডেফিনেটলি সেটা 100-এ 100 ঠিক হওয়া পসিবল। কিন্তু যদি তার কোনো কোমরবিডিটিস থেকে বা এন্ডোক্রাইন প্রবলেম থেকে সে ওইটা ফেস করে, তাহলে তাকে যেই প্রবলেম মাদার প্রবলেম যেটা, সেটার পারফেক্ট ট্রিটমেন্ট যদি হয় তাহলে ডেফিনেটলি ইমপ্রুভ হওয়া সম্ভব। এখন হচ্ছে যে আমরা জানি যে টোটাল যে ক্ষমতাটা সেটা হচ্ছে ভাস্কুলেচার, রক্তনালীর উপরে ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে যে অন্য যেই সব রোগ রক্তনালীকে অ্যাফেক্ট করে, কারণ ইরেকশন যেটা পুরুষের হয় সেই ইরেকশনটা টোটালি রক্তনালীর মাধ্যমে হয়। সেখানে সে রক্ত এসে যখন আটকা পড়ে তখনই ইরেকশনটা হয়, এবং যতক্ষণ পর্যন্ত রক্ত আবার ব্যাক না করে ইরেকশনটা সাস্টেইন করে। তো এই রক্তটা যেখানে থাকবে এটা ব্যাক করবে না, সেখানের যে দুর্বলতা এটা একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে যে অন্যান্য রোগে নার্ভ এবং ভেসেলগুলা অ্যাফেক্টেড হয়, মূলত ডায়াবেটিস। এবং যখন হাই প্রেশার থাকে এবং সে জানেও না তার হাই প্রেশার, সে কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না, এবং ধীরে ধীরে আপনি জানেন যে হাই প্রেশারের মাধ্যমে তার কার্ডিয়াক ইভেন্টস শুরু হয়ে যায়, হার্ট বড় হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেই জিনিসগুলোকে নোটিস না করে যদি আমি শুধু ওষুধ খেতে থাকি তাহলে আসলে কাজ হবে না। এবার আসি ওষুধে। আমাদের যে যৌন উত্তেজক যে ওষুধগুলো পাওয়া যায় তার মধ্যে মূলত দুটো গ্রুপই হচ্ছে প্রধান, একটা হচ্ছে সিলডেনাফিল আর একটা হচ্ছে টাডালাফিল। তো একটা পর্যায়ে যদি আমি লাইফস্টাইল মডিফাই না করে আমার যে সমস্যাগুলোর থেকে এটা হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট না করে অনলি সিলডেনাফিল বা টাডালাফিলের উপরে ডিপেন্ডেন্ট হই, তো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ডোজ বাড়ানো লাগে। এবং এই ডোজ পেশেন্ট যখন অ্যাজ ফর এক্সাম্পল 50 mg সিলডেনাফিল, সে যখন এটা নিল, সে এটা দিয়ে কয়েক মাস বা 1 বছর সে ভালো পেল, এরপরে 50 mg-তে তার কাজ হচ্ছে না, সে বাড়ায় বা ডক্টরদের কাছে যায় বা নন মেডিকেল ফার্মেসি যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে যায়। মেজরিটি ক্ষেত্রে এটাই হয় যে তারা বিশেষজ্ঞর কাছে না গিয়ে তারা হচ্ছে বিভিন্ন রকম দোকানে যে ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে যায়, এবং তারা নির্দ্বিধায় তাকে, আচ্ছা 50 হচ্ছে না, নেন এবার 75 নেন, আচ্ছা 75 হচ্ছে না, নেন এবার 100 নেন। তো যেহেতু ব্লাড ফ্লো বাড়ানোর মাধ্যমে এই ওষুধগুলা কাজ করে, তো ব্লাড ফ্লো কি শুধু প্রাইভেট পার্টি বাড়ে না, ব্লাড ফ্লো বাড়ে কোথায়, যে আমাদের ছোট ছোট যে ক্যাপিলারি বলি আমরা, যেটা রক্তনালী, সেটা চোখে বাড়ে, সেটা হার্টে বাড়ে, সেটা কিডনিতে বাড়ে, সেটা লিভারে বাড়ে। তো আপনি সহজেই অনুমান করতে পারেন, সে মানে আমাদের দর্শকরাও যারা লজিক্যালি চিন্তা করবে তারাও এটা অনুমান করতে পারে যে যদি প্রাইভেট পার্টে রক্ত প্রবাহ বাড়ানোর পাশাপাশি কিডনিতেও সেই মাত্রায় রক্ত প্রবাহ বাড়ে, লিভারেও সেই মাত্রায় রক্ত প্রবাহ বাড়ে, হার্টেও সেই মাত্রায় রক্ত প্রবাহ বাড়ে, তাহলে এটা ডেফিনেটলি ক্ষতিকর রোগীর জন্য। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে অনেকে এরকম ওষুধ দিয়ে একটা সাডেন হার্ট অ্যাটাক, কার্ডিয়াক ইভেন্ট হয়ে ইনস্ট্যান্ট মারা গেছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তো এই জন্য আমার দর্শকদের প্রতি একটা অনুরোধ থাকবে যে তারা যাতে কোনো ধরনের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে না গিয়ে, সেটা হোক এন্ডোক্রাইন, সেটা হোক ইউরোলজিস্ট, সেটা হোক ডার্মাটোলজিস্ট, সেটা হোক সাইকিয়াট্রিস্ট, বাট বিশেষজ্ঞর আন্ডারে না গিয়ে ওনারা যখন ফার্মেসি থেকে সরাসরি নেয় বিভিন্ন কবিরাজি চিকিৎসা, যেটা হচ্ছে আমি এরকমও শুনছি যে গরু জমি বিক্রি করে কবিরাজি চিকিৎসা করে অনেকে, সে কোনো জায়গায় কিছু না পেয়ে এবং তার সর্বস্ব হারায়, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। তো আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে এই জায়গা থেকে অ্যাওয়্যার করতে চাই, সাবধান করতে চাই যে আপনারা অথেন্টিক ট্রিটমেন্টের বাইরে কোনো ট্রিটমেন্টের দিকে যাবেন না। বিশেষ করে আবার হোমিওপ্যাথি যারা, তারাও বেশ কিছু জিনিস অফার করে যেগুলো আসলে অথেন্টিক না, যেগুলোর কোনো সায়েন্টিফিক বা আমরা যেটাকে বলি যে ডাটাবেজ, সেগুলো নাই, প্রমাণ সাপেক্ষ বা থিসিসের মাধ্যমে প্রমাণ হওয়া বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ হয়ে যেটা গ্রহণ হয়,
আমাদের মানে মেডিকেল সেক্টরে সেরকম কোনো বেসিস থাকে না তাদের। অনেক সুন্দর কিছু ইনফরমেশন আপনি দিয়েছেন এবং রোগীদের সচেতনতার কথা বলছেন, এবং আসলে সচেতনতার মাধ্যমেই এই যে বিভিন্ন অপচিকিৎসা বা মেডিসিন নিয়ে নিজের ক্ষতি করে ফেলা, শরীরের ক্ষতি করে ফেলা, সেই বিষয়টা নিয়ে আপনি বলছিলেন। এটার সাথে আরো কিছু অ্যাড করে আমি জানতে চাই, অনেকেই বিভিন্ন রকমের যৌন রোগে ভুগে থাকেন, জি, এবং অনেকে ভাবেন যৌন দুর্বলতাটা রোগ থেকেই আসে। জি, আপনি তো বললেন যে অনেকগুলো ইস্যু রয়েছে যৌন দুর্বলতার, সেটা এক্সক্লুড করে চিকিৎসক বের করেন যে তার কি কারণে হচ্ছে এটা। এছাড়া রোগের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা, এবং যৌন রোগে যারা ভুগেন তাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? ধন্যবাদ। যৌন রোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেটা যৌনবাহী রোগ, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যেটা ছড়ায়, সেটার মধ্যে বিভিন্ন নাম আপনারা শুনে থাকেন, মানে দর্শকদের ক্ষেত্রে বলছি, সিফিলিস, গনোরিয়া, HIV, এইডস, হেপাটাইটিস। তো আপনি জানেন যে গনোরিয়া বা সিফিলিস যদি ট্রিটেড না হয় তাহলে এদের যে কমপ্লিকেশন, সেই জটিলতাগুলো সেটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি। ফার্স্টে আসি গনোরিয়া। গনোরিয়া হচ্ছে সরাসরি যদি ট্রিটেড না হয় বা অ্যাগ্রেসিভ হয় তাহলে কিন্তু তার প্রাইভেট পার্ট ড্যামেজ করতে পারে। ইভেন এমন হতে পারে সে চিরতরে বন্ধ্যাত্ব, ফিমেল হোক মেল হোক, বন্ধ্যাত্ব সে দিকে যেতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু তার ডেফিনেটলি তার সেক্সুয়াল ডিসফাংশনের একটা বড় কারণ হতে পারে। সিফিলিসও ঠিক সেম, যে সে যদি ট্রিটেড না হয়, আমরা জানি সিফিলিস কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেল পর্যন্ত ক্ষতি করে, যে এটা শুধু স্কিনে না, তার যৌন অঙ্গেও প্রবলেম করে, তার নার্ভ ড্যামেজ করতে পারে, এবং যদি এটা টারশিয়ারি লেভেলে চলে যায় তাহলে এটা ব্রেইন, লিভার, হ্যাঁ, এগুলোকে অ্যাফেক্ট করে ফেলে, এবং ইভেন ডেথ পর্যন্ত হতে পারে সিফিলিসের মাধ্যমে। জি, এই যে যৌন দুর্বলতা, এটা রোগের মাধ্যমেও আসলে আসতে পারে এবং নার্ভ ড্যামেজের মাধ্যমে। জি, আমরা আসবো আবার এই আলোচনায়, আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আমরা কথা বলছিলাম ত্বকের সৌন্দর্য চিকিৎসায় অ্যাস্থেটিকের ভূমিকা এবং যৌন দুর্বলতা নিয়ে, এবং সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী প্রাণ। আমি আবার চলে আসলাম আপনার কাছে। এবার আমি আবার একটু অ্যাস্থেটিকের দিকে যাব এবং অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে শুনবো আপনার কাছে। আপনি বলছিলেন যে অ্যাস্থেটিকের মাধ্যমে অনেক ধরনের চিকিৎসা করা যায় এবং লেজারের কথাও আসছে, এবং আমি দেখছি আপনি লেজার সার্জারি স্পেশালিস্ট। একটু জানতে চাও লেজারের কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা? অনেকে কিন্তু ভয়ে এই লেজার করাতে চান না, সেটাও একটা বিষয়। অনেকে ভাবেন যে লেজার এটা একটা রে, সেই রের কোনো সাইড ইফেক্ট থাকে কিনা? আমি এই ক্ষেত্রে আবার একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। যদি একটা সার্জিক্যাল নাইফ আপনি একজন ছিনতাইকারীর হাতে দেন, তাহলে সেটা তখন একটা মারণাস্ত্র বা একটা আঘাত করার অস্ত্র হবে। আর ঠিক সেই সার্জিক্যাল নাইফটা যখন একটা বিশেষজ্ঞ সার্জনের হাতে থাকে, তখন ওইটা একটা লাইফ সেভিং ইনস্ট্রুমেন্টে পরিণত হয়। আসলে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করা কে করছে, কিভাবে করছে, সেটার উপরে ডিপেন্ড করে। লেজারের তো আসলে কোনো দোষ নাই, লেজার মেশিনের কোনো দোষ নাই। এখন আমি একজনকে টাইফয়েডের জন্য একটা ট্রিটমেন্ট দিলাম, অ্যান্টিবায়োটিক, যে আপনি একটা করে 2 বেলা খাবেন 7 দিন। তো প্রতিদিন সকালে একটা খাবেন, রাত্রে একটা খাবেন। এখন সে যদি চিন্তা করে যে আমি 7 দুগুণে 14টা ট্যাবলেট একবারে খেয়ে নিই, একবারে সুস্থ হয়ে যাই, তাহলে যে ব্যাপারটা হবে ডেফিনেটলি তার মৃত্যু পর্যন্ত হতে পারে, আপনি জানেন। তো ঠিক সেইভাবে লেজার যে ট্রিটমেন্টটা, এটা একটা রে, এটা বেসিক্যালি লেজার তো একটা ইনজুরি করতেছে। ইনজুরি সুপারফিশিয়াল এবং মিড লেভেলের ইনজুরি আমাদের জন্য হচ্ছে এটা আমাদের যে রিপেয়ার প্রসেস, আমাদের যে বডির ভিতরে যে নিজস্ব একটা রিপেয়ার প্রসেস আছে, সেই রিপেয়ার প্রসেসটাকেই কাজে লাগানোর জন্য এটা একটা প্রসেস। তো আবার হচ্ছে যে যেরকম তিল, আঁচিল, এগুলো হচ্ছে আমরা ডিস্ট্রাকশনের জন্যই তো রে দিচ্ছি। ওইটাকে তো আমি ওই আঁচিলটাকে রিমুভ করার জন্য তো ওই সেলগুলোকে তো আমি ডিস্ট্রাক্টই করতে চাচ্ছি। তো আর যেটা হচ্ছে যেরকম মেস্তার জন্য যেটা, সেটা পাওয়ার আমাকে বুঝতে হবে। এখানেই তো একজন বিশেষজ্ঞ
প্রয়োজন, এখানে তো ট্রেনিং এর প্রয়োজন, তাকে স্কিনের হেলথ বুঝতে হবে। একটা সময় ছিল যে স্কিনটাকে সবাই খুব লাইটলি নেয়, সবাই মনে করে যে আমি স্কিনের প্রবলেম প্রথমে যাব একটা দোকানদারের কাছে যে ওষুধ দেন, মলম দেন, তারপরে ওইটার থেকে বেনিফিট না হলে একটা কবিরাজের কাছে যাব, এরপরে বেনিফিট না হলে হোমিওপ্যাথি, এরপরে না হলে সেটা যখন মোস্ট কমপ্লিকেটেড তখন আমি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব। নো, জি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রথমেই যান, তাহলে আপনার খুব অল্পে আপনি এটা থেকে বের হতে পারবেন। তো অ্যাস্থেটিক্সের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, যে আমি যদি জিনিসটাকে বিভিন্ন জায়গায় কমপ্লিকেটেড করে এসে তারপরে মানে চিকিৎসা চাই, তাহলে সেটা কিন্তু মানে তাকে ওই মেন্টাল জটিল হয়ে যায়। তো এটা রে হলেও এটার পার্শ্ব প্রতিক্রিয়াটাকেই আমরা কিন্তু কাজে লাগাচ্ছি, এটার যে ইনজুরি করার ক্ষমতা সেটাকেই কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু সেইখানে আমার সেই হিসাবটা বুঝতে হবে, সেখানে আমার সেই কতটুকু টাইম স্প্যান নিয়ে আমি করব, আমি কিভাবে করব, এখানেই অভিজ্ঞতা, এখানেই ট্রেনিং, এখানেই হচ্ছে স্কিনের ফিজিওলজি, স্কিনের অ্যানাটমি বোঝার ব্যাপার। মানে আমাদের রোগীদের ক্ষেত্রে বা সাধারণ জনগণের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি। তো আপনি লার্জেস্ট অর্গান নিয়ে আপনি যদি হেলাফেলা করেন, এটা আপনার জন্য মানে আপনারই ব্যর্থতা বা আপনারই ক্ষতির কারণ হবে। এবং স্কিনের তো এই যে আপনি লেজারের কথা বলছেন এবং বলছেন যে প্রথমেই একজন বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং লেজার ব্যবহারের যে নিয়ম নীতি, কতটুকু পরিমাণ বা পরিমিতি কতক্ষণ ধরে করবে, সেটা আসলে সেই স্পেশালিস্টের এক্সপার্টাইজের উপরেই নির্ভর করছে এবং তাতেই বোঝা যায় যে তখন সাইড এফেক্ট হওয়ার চান্সটাও অনেকটাই কমে আসে। সেই ক্ষেত্রে একজন রোগীর সিলেকশন, রোগীরও আসলে কোথায় যাবে সেই সিলেকশনটা রোগীরও বুঝতে হবে যে তার কোথায় যাওয়া প্রয়োজন। আমরা আয়োজনের অনেকটাই শেষের দিকে, একদমই শেষে একটি প্রশ্ন না করলে নয়, যেটা সব চর্ম রোগের ডাক্তারদেরই আসলে রোগীরা করে থাকে, সেটা হচ্ছে সেতি রোগ নিয়ে। কারণ আমরা হাইপার পিগমেন্টেশন, স্কার, অনেক কিছু নিয়েই বারবার কথা বলি, কিন্তু সেতি রোগীরা খুব আসলে অসহায় বোধ করেন এবং তারা ভাবেন যে তাদের জন্য কোনো চিকিৎসা রয়েছে কিনা, তারা সম্পূর্ণ ভালো হবেন কিনা। সেটি বেসিক্যালি হচ্ছে যে এটা লোকালাইজড এবং জেনারেলাইজড, এই দুই ইয়েতে পড়ে। তো যদি লোকালাইজড হয় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে অনেকখানি এটাকে কন্ট্রোল করতে পারি বা ট্রিটমেন্টে রাখতে পারি। এখন অনেক ধরনের বায়োলজিক্স চলে আসছে, কিন্তু যদি এই ক্ষেত্রে আসলে বুঝতে হবে যে জেনেটিক্যালি এটা কিন্তু ভিটিলিগো, আমরা যেটাকে সেতির মেডিকেল টার্ম হচ্ছে ভিটিলিগো, এটা কিন্তু জেনেটিক্যালি অ্যাকোয়ার্ড একটা ডিজিজ, মানে জেনেটিক্যালি আসে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আমি বলবো যে হ্যাঁ, এটা সত্য যে এখানে একটা চান্সের ব্যাপার থাকে, এখানে একটা লাকের ব্যাপার থাকে যে কোন রোগীকে কতটুক সে রেসপন্স করবে। তবে ডক্টরদের সাইড থেকে আমাদের এখন যেরকম ফটোথেরাপিতে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এক্সপ্যান্ড করতেছে, লোকালাইজ থেকে জেনারেলাইজের দিকে যাচ্ছে, বাড়তেছে। তখন যদি আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তার উপরে অ্যাপ্লাই করি, যেরকম ফটোথেরাপি খুব ভালো রেজাল্ট, তারপরে হচ্ছে এখন বায়োলজিক্স চলে আসছে, একদম লেটেস্ট কিছু ড্রাগ, সেখানেও আমরা দেখেছি যে ভিটিলিগোতে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আর যদি ভালো রেজাল্ট পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে আসলেই এটা ভাগ্যের উপরে বা সৃষ্টিকর্তার উপরে কিছুটা আমাদেরকে ভরসা করতে হবে। জেনেটিক্স যেটা আপনি বললেন, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে জেনেটিক্সের মাধ্যমেই আসে এবং সেটা অনেক ক্ষেত্রেই ভাগ্যের আসলে ভিটিলিগো মাস্ট বি জেনেটিক্যাল। জি, মাস্ট বি জেনেটিক্যাল, এবং এটা হয়তো কন্ট্রোল করে রাখা যায় অনেকটাই চিকিৎসার মাধ্যমে। হ্যাঁ, মানে লোকালাইজড অবস্থায় কেউ যদি, মানে যেটা ছোট অবস্থায় আছে সেই অবস্থায় সে যদি চিকিৎসা যায়, তাহলে এটা আমাদের একটা চেষ্টা থাকে এটা যাতে জেনারেলাইজডের দিকে না চলে যায়, কিন্তু গ্যারান্টেড না এটাকে, মানে কনফিডেন্টলি বলা যাবে। আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজকে এই যে অ্যাস্থেটিক চিকিৎসা এবং সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আপনি যে কথাগুলো বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ রিয়াদ সিদ্দিকী। ধন্যবাদ আপনাকেও। জি।
দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছে এবং আমরা শুনলাম অ্যাস্থেটিক চিকিৎসার কী কী পরিসর রয়েছে এই সৌন্দর্য চিকিৎসার ক্ষেত্রে এবং যে যৌন অক্ষমতা সেই বিষয়টি নিয়েও বিশেষজ্ঞ চিকিৎসক বললেন। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন এখানে শেষ করছি।